This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. শুরু করছি বাংলা জানতে চায়ের সঙ্গে লাইভ ঋতব্রত। অনেকে বলছেন ঐতিহাসিক প্রস্তাব, এই প্রস্তাবে গোটা ভারতবর্ষে গণতন্ত্র অর্থাৎ পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র শক্তিশালী হবে। আবার অনেকে বলছেন এসবই আসলে এক স্বৈরতান্ত্রিক ব্যবস্থার দিকে, এক নায়কতন্ত্রের দিকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। আজকে এ নিয়ে অবশ্যই বাংলা জানতে চাইতে আমরা চুপ করে থাকতে পারি না, জানতে হবে ভিন্ন মত, কে কিভাবে ভাবছেন, কোন দৃষ্টিভঙ্গি থেকে কে কিভাবে এই গণতন্ত্রকে দেখছেন এবং এই বিল সেই গণতন্ত্রে কিভাবে প্রতিভাত হবে আমরা তা দেখব। আমরা এক নজরে দেখে নেব আজকের আলোচনার মূল বিষয় কি। বাংলা জানতে চাইতে অবশ্যই আমাদের আলোচনার আজকে একমাত্র বিষয়ে এই এক দেশ এক ভোট বিল পাশ হলে দেশের লাভ হবে না ক্ষতি হবে। প্রশ্ন 2, বঙ্গ রাজনীতিতে এর কি প্রভাব পড়বে, অত্যন্ত জরুরি আমাদের পক্ষে। এবং তৃতীয়, এই বিল পাশে ফিরবে কি গণতন্ত্র, এ রাজ্যে এ দেশে গণতন্ত্রের সূচক তো ক্রমশ নিম্নগামী। সত্যি কি গণতান্ত্রিক প্রক্রিয়ায় এবং গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষ কি তার নেতাকে নির্বাচিত করতে পারবে? আমরা এই নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট প্যানেলিস্টরা। আমি প্রথমেই বলবো কেতন জয়সওয়াল, কংগ্রেস নেতা, তরুণ কংগ্রেস নেতা। কেতন আছেন। আমাদের সঙ্গে আছেন কিঞ্জল ঘোষ, রাজনৈতিক বিশেষজ্ঞ। কিঞ্জলদা, আপনাকে স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর শতরূপা, ভারতীয় জনতা পার্টির নেত্রী, মুখপাত্র। এবং আমাদের সঙ্গে রয়েছেন জয়া দত্ত, তৃণমূল মুখপাত্র। আমরা যাকে আমরা তার ছাত্র অবস্থা থেকেই জানি তার রাজনৈতিক ইতিহাস। আমরা তো আলোচনায় যাব, এক নজরে একটু দেখে নেব ঠিক এই মুহূর্তে এই বিল নিয়ে এত কেন বিতর্ক। দেখে নেব আজকে লোকসভায় ঠিক কি হয়েছে। এক দেশ এক ভোট নিয়ে লোকসভায় পেশ হলো 129তম সংবিধান সংশোধনী বিল ও কেন্দ্রশাসিত অঞ্চল সংবিধান সংশোধনী বিল। লোকসভা ভোটে বিজেপি নির্বাচন ইস্তাহারে উঠে এসেছিল এক দেশ এক ভোটের বিষয়টি। একক সংখ্যাগরিষ্ঠতা না থাকলেও ভোটে জিততেই এক দেশ এক ভোট কার্যকর করতে সক্রিয় মোদী সরকার। সেই মতো মঙ্গলবার লোকসভায় বিল দুটি পেশ করেন আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। তার আগে বিরোধীদের দাবি মেনে বিল পেশ নিয়ে হয় ডিভিশন। বিলের পক্ষে পড়ে 269টি ভোট, বিপক্ষে 198টি। সংবিধান থেকেই এই বিলের পক্ষে সওয়াল করেন আইনমন্ত্রী। संसद के किसी भी सदन या विधानमंडल के किसी भी सदन के चुनाव से संबंधित सभी मामलों के संबंध में प्रावधान कर सकती है। सर, इट इज ए कॉन्स्टिट्यूशनल प्रोविजन। বিল পেশ হওয়ার পরই লোকসভায় এর বিরোধিতায় সরব হন ইন্ডিয়া শিবিরের সাংসদরা। কংগ্রেসের মনীষ তিওয়ারি বলেন এই পদ্ধতি সংবিধানের মূল ভাবনার পরিপন্থী। দেশ নয়, কোনো একজনের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করতেই এই বিল বলে মন্তব্য করেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যারা একসঙ্গে 8টি রাজ্যের ভোট একসঙ্গে করাতে পারেন না, তারা কিভাবে পুরো দেশে একসঙ্গে ভোট করার কথা বলে তা নিয়ে প্রশ্ন তোলেন সমাজবাদী পার্টির সাংসদ ধর্মেন্দ্র যাদব। বিলের বিরোধিতায় বিরোধীদের যুক্তি, দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় বড় ধাক্কা হবে। দেশে একই সঙ্গে লোকসভা এবং বিধানসভার ভোট হলে প্রশাসন ও ভোট কর্মীদের উপর যথেষ্ট চাপ পড়বে। ইভিএম কেন্দ্রীয় বাহিনীর উপর খরচ দ্বিগুণ হবে। কোনো একটি জায়গায় পুনর্নির্বাচনের প্রয়োজন পড়লে তখন কিভাবে এই আইন কার্যকরী হবে? এই বিল আইনে পরিণত হলে কোনো এক সময় পুর ও পঞ্চায়েত ভোটও এর আওতায় চলে আসবে। যদিও বিলের পক্ষে সওয়াল করে কেন্দ্রীয় সরকারের বক্তব্য, এক দেশ এক ভোট বিল পাশ ও আইনে পরিণত হলে বারবার ভোটের জন্য বিপুল খরচ বহন করতে হবে না। ভোটের কারণে সরকারি উন্নয়নমূলক কাজ থমকে যাবে না। ভোটকর্মী ও নিরাপত্তারক্ষীদের সমস্যায় পড়তে হবে না। এই প্রক্রিয়ায় ভোটের হার বাড়তে পারে। For the bills which have been moved by the Honorable Minister of Law and Justice absolutely assault the basic structure of the Constitution and are beyond the legislative competence of this House, and therefore they need to be opposed ab initio, and the introduction of those bills have to be stopped.
संविधान की मूल भावना को खत्म करके कैसे तानाशाही के रास्ते निकाले जाएं, इसके अलावा कोई काम ही नहीं बचा है। आखिर ये मनीष तिवारी जी ने कहा कहीं एक विधानसभा के चुनाव अगर कोई अविश्वास आता है, अगर बहुमत नहीं मिलता है, तो क्या पूरे देश का चुनाव कराओगे? Hits the basic structure of the constitution itself. And if any bill, any act which hits the basic structure of the constitution, that is ultra virus. And it is ultra virus. বিরোধীদের অমতের মাঝেই বিল দুটিকে সংসদের যৌথ সংসদীয় কমিটি অর্থাৎ জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে পাঠানোর প্রস্তাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই মতো বিল দুটিকে জেপিসিতে পাঠানোর কথা মঙ্গলবারই জানিয়ে দেন আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। প্রশ্ন হলো, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের কি সেই সংখ্যার জোর রয়েছে যাতে বিল পাশ হতে পারে? লোকসভা ভোটে বিজেপির 240টি আসন ধরে 293টি আসন রয়েছে এনডিএ। অন্যদিকে কংগ্রেস সহ বিরোধী ইন্ডিয়া শিবিরের পক্ষে রয়েছে 234টি আসন। ফলে লোকসভা ও রাজ্যসভায় ভোটাভুটি হলে তা খুব সহজ হবে না সরকার পক্ষে। সেই ইঙ্গিত দিয়েই কংগ্রেসের মনিকম টেগোর এক পোস্টে লেখেন, 2/3 সংখ্যাগরিষ্ঠতা দেখাতে পারেনি সরকার পক্ষ। সূত্রের খবর, যৌথ সংসদীয় কমিটির মেয়াদ হতে পারে 90 দিন, পরে প্রয়োজন হলে তা বৃদ্ধি করা হতে পারে। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ। এবার সরাসরি আলোচনায় চলে যাব। যেহেতু এই মুহূর্তে মোদী সরকার নয় কিন্তু এনডিএ সরকার রয়েছে, এক দশক বাদে আমি ডক্টর শতরূপার কাছেই যাব। ডক্টর শতরূপা, এখন তো মোদী সরকার নয়, আমরা এক দশক মোদী সরকারের পর এখন এনডিএ সরকার রয়েছে। কতটা এই বিল ভারতীয় জনতা পার্টি সংসদে নিয়ে এসে কতটা গণতন্ত্রকে শক্ত করছে ভারতবর্ষে, অথবা বিরোধীরা যে কথা বারবার বলছে সংবিধানকে ধ্বংস করার পক্ষে কতটা এগোতে পারছে আপনার দৃষ্টিভঙ্গি? আমি ভীষণ কয়েকটা এলিমেন্টারি কথা বলতে চাই। প্রথমত, এখানে কনস্টিটিউশনকে ধ্বংস করার কথা কি? আমার কথা নয়, কিন্তু এখানে কল্যাণ আমি তোমার কথা বলছি না, আমি শুনেছি আচ্ছা, এদের কথা সকাল থেকে। কিন্তু আমার কথা হচ্ছে, প্রথম যখন 1952-তে ইলেকশনস হলো, তখন একসঙ্গে হতো, লোকসভা বিধানসভা একসঙ্গে হতো, এবং তারপরে এই ডিফারেন্সটা হলো। তার কারণ অফকোর্স মাঝখানে লোকসভা অনেকগুলো মাল্টিপল হয়েছে, কিন্তু মেনলি মূলত বিধানসভাগুলো যখন ব্রেকআপ হয়ে যেত, তখন যখন ব্রেকআপ হতো তখন, মানে যদি ব্রেকআপ হতো, যদি ফুল টার্ম কোনো বিধানসভা না চলতো, তখন সেইটা আবার মানে ওই সময় থেকে ক্যালকুলেট করে আরও 5 বছর হতো। তো দিস আই থিঙ্ক মানে ডাউন দ্য ইয়ার্স ক্রিয়েটেড এ লট অফ কনফিউশন। এক হচ্ছে অফকোর্স এত বড় দেশে এতগুলো রাজ্যে আলাদা আলাদা করে বিধানসভা করা, আবার লোকসভা করা। তুমি যদি দেখো অনেকগুলো মানে এক বছরেও যেরকম মানে অনেকগুলো রাজ্য যেরকম লোকসভার সঙ্গেই ঢোকে একই সময়, কিন্তু তাও একটু ডিফারেন্স থাকে। অনেকগুলো আবার 2 বছর, 2.5 বছর, 3 বছরের মাথায় 5 বছর শেষ হয়ে গেল, আবার তারপরে একটা ইলেকশন। তো এটাতে বেসিক্যালি হয় কি, আমার মনে হয় মডেল কোড অফ কন্ডাক্ট যে মুহূর্তে শুরু হয়ে যায়, মানে প্রধানত যে উন্নতিমূলক কাজগুলো সেগুলো থামাতে বাধ্য, মানে এমসিসি মডেল কোড অফ কন্ডাক্ট থামিয়ে দেয়। কারণ তখন মনে করা হয় যে পার্টি কাজটা করছে সেই পার্টির এক্সট্রা বেনিফিট হবে। মূলত সেটা একটা বড় প্রশ্ন। ইনফ্যাক্ট এটা আমি যদি আপাতত মানে দেশের কথা আমি যদি একটু সাইডেই রাখি, মাননীয় মুখ্যমন্ত্রী পর্যন্ত বহুবার বলেছেন যে সারা বছরই তো দেখছি কোনো না কোনো ইলেকশন হচ্ছে, ওনার উন্নতমূলক কাজগুলো নাকি আটকে যাচ্ছে। জাস্ট একটা কেস ইন পয়েন্ট। তুমি মানে আপনি বলছেন শুধু মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বলেন বলে ভারতীয় জনতা পার্টির শীর্ষ নেতৃত্ব প্রভাবিত হয়ে করছে? এটা তোমার একমাত্র তুমি এ ধরনের দেখতে পারো। আমি বলছি যে একমাত্র যেটা বিজেপি ঘটনার পর কিন্তু মানুষ আমি আর্জি করে আসছি, হ্যাঁ বলুন, একমাত্র যেটা বিজেপির তাগিদে করছে সেই কথাটা নয়। আমি জাস্ট যেহেতু আমরা পশ্চিমবঙ্গে আছি আর তোমার ভীষণ প্রিয় মুখ্যমন্ত্রী, আমি সেজন্যই কথাটা। প্রধানমন্ত্রীও প্রিয়, তাই? হ্যাঁ, মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী আমাদের সবার। তাহলে প্রধানমন্ত্রীর কথাটা একটু ধৈর্য ধরে শোনো। প্রধানমন্ত্রীর হয়ে যে কথাগুলো আমি বলছি। আর দ্বিতীয়ত হচ্ছে, তুমি জানো ভালো করে, যখন ইলেকশন হয় তখন একটা হিউজ সেকশন প্রাইমারি টিচাররা ইনভলভড হয়ে যায়। সেটা ইলেকশনে বলো, রিটার্নিং অফিসার বলো, বুথ এজেন্ট মানে বুথের যারা বসেন, যারা ইলেকশন কন্ডাক্ট করে। সো প্র্যাকটিক্যালি অলমোস্ট 2 মাস মতন স্কুল বন্ধ থাকে। সেটার জন্য একবার বিধানসভায় হয়, আবার একবার লোকসভায় হয়।
তো এই সব কিছু ভেবে এই প্রপোজালটা কিন্তু অনেক দিন আগে যখন মানে ইলেকশন প্রসিজার শুরু হয়েছিল তখনই এই জিনিসটা ছিল। উই জাস্ট ওয়ান্টেড টু স্ট্রিমলাইন ইট এন্ড গেট ইট ব্যাক। না এর ফলে কি গণতন্ত্রের ভিত শক্ত হবে? আমার তো মনে হয় ডেফিনেটলি শক্ত হবে। টাকা পয়সা কি বাঁচবে? অনেক বাঁচবে। আমি সেই পয়েন্টগুলোতেই আসছিলাম যে এক ইনফ্রাস্ট্রাকচার যদি তুমি স্ট্রিমলাইন করে দাও অটোমেটিক্যালি দেশের ট্যাক্সের প্রচুর টাকা বাঁচবে, এবং যে টাকাটা বাঁচবে শুধু ইলেকশন করতে করতে যেটা খরচা হয় সেই টাকাটা অনেকটা পরিমাণ বাঁচলে আমরা ডেফিনেটলি আরও অনেক উন্নতিমূলক কাজে মানুষের যাতে সার্বিক উন্নতির জন্য যে পার্টি রাজ্যে মানে দেশের শীর্ষে থাকুক, রাজ্যের শীর্ষে থাকুক, আমার মনে হয় কনসেন্ট্রেট করতে পারবে যে ওই 5টা বছর সলিড কাজ করার জন্য। অবশ্যই আমি জাস্ট লাস্ট একটা সেন্টেন্স একটু বলে দিই, আর একদম শেষে বলতে হবে যে এইটাতে কমপ্লিকেশনও অনেক হবে, মানে অনেক শেষ হবে। তোমার বিধানসভার ক্যাম্পেইন, লোকসভার ক্যাম্পেইন, যেটা আমরা এতদিন ধরে বলি যে রাজ্যের ইস্যু আলাদা, দেশের ইস্যু আলাদা, আমার মনে হয় সেইটার জন্যই বিরোধীরা আজকে এত উঠে পড়ে লেগেছে যে তাদের ইস্যুগুলো যে তারা অ্যাকচুয়ালি কোনো কাজ করে না আর এতদিন ধরে দেশের যা ড্যামেজ করেছে সেইগুলো প্রধানমন্ত্রীর উন্নতিমূলক কাজের কথাবার্তা বার্তার মধ্যে চাপা পড়ে যাবে না। তো আমার মনে হয় অপোজিশনটা এখান থেকেই আসছে। অবশ্যই আমি একবার চলে যাব জয়ার কাছে। জয়া দত্ত, জয়া কি মনে করছেন যে এই ধরনের বিল যদি পাস হয় তাহলে দেশের অর্থ সংকট অনেকটা কমবে? অনেকে বলছেন যে গোটা দেশে আমূল এই যে কর্ম দিবস যেগুলো বেঁচে যাবে, অর্থাৎ এটা তো ঠিক কথা। নির্বাচনের প্রক্রিয়া মানে আমরা নয়, এলন মাস্ক অবধি তিনি যে এক্স হ্যান্ডেলে লিখছেন ভারতবর্ষকে দেখে তিনি চমৎকৃত হয়েছেন যে এত বিরাট জনসংখ্যার যে নির্বাচন, সেই নির্বাচন কীভাবে সুষ্ঠুভাবে সমাধা হয়। কিন্তু এটাও তো ঠিক কথা, প্রত্যেকটা নির্বাচন মানেই কর্মদিবস নষ্ট এবং অর্থনৈতিকভাবে একটা চাপ পড়ে। এবং যে দাবি করছেন রাজনৈতিকভাবে ভারতীয় জনতা পার্টি যা দাবি করেছেন যে গণতন্ত্রের ভিতটাও শক্তিশালী হবে, আপনি কি বলেন? সবার প্রথমে বলি যে কিছুদিন আগে আমাদের রাজ্যে লোকসভা নির্বাচন গেল, যেই কেন্দ্রীয় সরকার বা নির্বাচন কমিশন, কেন্দ্রীয় সরকার যেখানে এক দফায় নির্বাচন করাতে পারে না একটা রাজ্যের ক্ষেত্রে, আমাদের রাজ্য চেয়েছিল এক দফায় নির্বাচন হোক, সাধারণত লোকসভা নির্বাচন পশ্চিমবাংলায় 8 দফায় সম্পূর্ণ করলো। তারা কি করে এক ভোট এক দেশ চাইছে? আজকে নরেন্দ্র মোদী ভারতবর্ষের সংবিধানকে বিনষ্ট করছে, ভারতবর্ষের গণতন্ত্রকে, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে তিনি ধ্বংস করছেন। তিনি চাইছেন একনায়কতন্ত্রভাবে গোটা দেশকে চালানোর জন্য। আজকে আমাদের সবথেকে বড় অধিকার, আমরা এই বাংলা তথা ভারতবর্ষের নাগরিক, আমাদের গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার আমাদের সকলের আছে। আমরা ভোটাধিকারের মাধ্যমে আমরা নির্বাচিত করি কোন রাজনৈতিক দল, সরকার কিভাবে তারা কাজ করবে, বা আমাদের নিয়ন্ত্রণে থাকে যদি কোনো সরকার সঠিকভাবে উন্নয়নমূলক কাজ না করতে পারে, জনগণের ক্ষমতা থাকে তাদেরকে সরিয়ে দেয়া। আজকে নরেন্দ্র মোদী যেই সিদ্ধান্ত, সংসদে যেই বিল পাশ করাতে গেলেন, সবার প্রথম আমাদের বাংলার মুখ্যমন্ত্রী এই বিলের বিরোধিতা করেছেন এবং তিনি চিঠিও করেছেন, এবং এই বিল পাশ করানোর ক্ষেত্রে 2 বার ভোট হয়েছে এবং 1/3 ভোট কিন্তু পায়নি কেন্দ্রীয় সরকার কোনোভাবে। আমাদের দৃঢ় বিশ্বাস, আমরা যতদিন এই বিলের বিরোধিতা, আমরা তৃণমূল কংগ্রেস আমৃত্যু অবধি এই বিলের বিরোধিতা করে যাব। তার কারণ আজকে যেই বিলটা পাশ করালো সে তার নিজের ইচ্ছা মতো, তার নিজের যে সত্তা মানুষের উপর চাপিয়ে দিতে পারে না। আজকে যেই বিল পাশ করানোর ক্ষেত্রে আমাদের যেই অঙ্গরাজ্যগুলো আছে দেশের মধ্যে, সেই মুখ্যমন্ত্রীদের সাথে একবার আলোচনা করতে পারত, কিন্তু আমরা দেখতে পেলাম যে স্বৈরাচারিতার সীমা পার করে গিয়ে আমাদের কেন্দ্রীয় সরকার সংবিধানকে বিনষ্ট করে নিজের ইচ্ছা মতো সংসদ ভবনে বিল পাশ করাতে চাইছে। আমরা এটাও দেখেছিলাম আমাদের 139 জন সাংসদ, বিরোধী সাংসদদের অ্যাট এ টাইম তারা সংসদ ভবন থেকে তারা সাসপেন্ড করে দিয়েও অনেক সময় অনেক বিল পাশ করিয়ে নেয়। এই দ্বিচারিতা বন্ধ করতে হবে। আগামী দিনে তৃণমূল কংগ্রেস এর বিরুদ্ধে লড়াই করছে এবং আগামী দিনেও লড়াই তৃণমূল কংগ্রেস করবে, কারণ আমরা চাই গণতান্ত্রিকভাবে যে কোনো রাজনৈতিক দল তারা
ক্ষমতা এসে উন্নয়নমূলক কাজ করুক। আর যেটা বলছে বিরোধী রাজনৈতিক দলরা যে এই বিল নাকি পাশ হলে নির্বাচনের ক্ষেত্রে নাকি খরচ কমে যাবে, যদি এক দেশ এক ভোট হয় খরচের হিসাবটা তারা আগে পরিষ্কারভাবে আমাদের জানাক। যদি এই প্রক্রিয়া চলতে থাকে খরচ কমবে কোথায়? যেখানে 5 লাখ ইভিএম এর প্রয়োজন হতো সেখানে 1/3 ইভিএম আরো বেড়ে যাবে। যেখানে বুথের সংখ্যা যেটা নির্ধারণ করা হতো সেক্ষেত্রে বুথের সংখ্যা আরো বাড়াতে হবে, পরিকাঠামো বাড়াতে হবে, সর্বদিক থেকে খরচ আরো বাড়বে। এটা আমার মনে হয়। যদি তারা বলে খরচ কমবে, মুখে না বলে তারা প্রমাণ করুক। আজকে দেশের বিভিন্ন ক্ষেত্রে মূল্য বৃদ্ধি হচ্ছে, আজকে কৃষকরা আন্দোলন করছে, আজকে বাংলাদেশ পরিস্থিতি সমস্ত দিক থেকে মোড় ঘোরানোর জন্য নরেন্দ্র মোদী এই এক দেশ এক বিল এটা প্রস্তাব করছে যাতে মানুষের দৃষ্টি আকর্ষণটা অন্যদিকে চলে যায়। আমরা এর আগেও দেখেছি সিএ করে মানুষের নজর ঘুরিয়েছে, আমরা এর আগেও দেখেছি এনআইসি করেও তারা নজর ঘুরিয়েছে। আমরা দেখেছিলাম নির্বাচনের আগে বিভিন্ন সময় পুলওয়ামার হত্যাকাণ্ড, কিন্তু আমরা এটাও শুনেছি তখন যিনি ওখানকার তথাকথিত রাজ্যপাল ছিল তিনি বারংবার বলেছিল এরকম ঘটনা ঘটতে পারে। আসলে নির্বাচনের আগে নরেন্দ্র মোদী মানুষের মোটিভ ঘোরানোর জন্য একটা ইস্যু তৈরি করে, কিন্তু আমরা এই বিলের বিরোধিতা করি। আমরা চাই মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুক, কারণ কেন্দ্রীয় সরকার বুঝে গেছে মানুষ তাদের পাশে নেই। তাই তারা একনায়কতন্ত্র কায়েম করার জন্য অঙ্গরাজ্যগুলো যেখানে তাদের ডবল ইঞ্জিনের সরকার নেই সেগুলোকে বন্ধ করে নিজের অধিকার কায়েম করার জন্যই এক ভোট এক দেশ এই চিন্তা ভাবনা। অবশ্যই জয়, আমি আপনার কাছে আসছি। আমি একবার না, আমি সবাই একবার বলে নিক, আমি একবার চলে আসি। মানে রাজ্যে না হোক কেন্দ্রে তো কংগ্রেসই এখনো পর্যন্ত সবচেয়ে বড় ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধ শক্তি। আমি একবার কংগ্রেসের প্রতিনিধির কাছে যাব, কেতন জয়সওয়াল। কি মনে করছেন আপনারা যে কোথাও এই বিল, কোথাও এতদিন ধরে চলে আসা একটা প্রচলিত রীতি, সেই রীতিকে ভেঙে দেবে? দেখুন, এই বিলের টেকনিক্যালিটিস নিয়ে আমি অবশ্যই বলবো, মানে কোথায় কোথায় অসুবিধা আছে বা কোথায় কোথায় সেটা আমাদের যে সংবিধানের যে মূল ভাবনা বা মূল বার্তা সেখান থেকে কন্ট্রাডিক্ট করছে, সেগুলো অবশ্যই বলবো। আগে বলি যে এই সময় হঠাৎ করে এই বিলটা কেন আনা, তার কারণ হচ্ছে যে আমরা দেখছি পার্লামেন্টের এই সেশনটা যবে থেকে চালু হয়েছে যে বিরোধীরা কিছু কিছু মূল ইস্যুর ওপরে ডিবেট করতে চাইছে। সেটা হচ্ছে প্রথম হচ্ছে সেটা হচ্ছে আদানি নিয়ে যে এত বড় একটা স্ক্যাম হলো, ইউএসএ তার বিরুদ্ধে একটা মানে একটা আইনি পদক্ষেপ হলো, সেখানে তো অ্যারেস্ট ওয়ারেন্ট বেরোলো। আর ইন্ডিয়া জোট এখন একটু দুর্বল অবস্থায় আছে। না, সেগুলো অবশ্যই বলছি। আগে প্রথম রাহুল গান্ধী বা সোনিয়া গান্ধী তাদের সরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে সেখানে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। মানে ইন্ডিয়া ব্যক্তিগত অ্যাসপিরেশন সবার থাকতেই পারে, কিন্তু সেটা তৃণমূল কংগ্রেস কিন্তু করছে না। না, তৃণমূল কংগ্রেস করছে না, তৃণমূল কংগ্রেস করবে কেন? মমতা বন্দ্যোপাধ্যায়কে অন্য বিরোধী রাজনৈতিক দলরা চাইলে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যর্থতা। না, অবশ্যই আমরা এই বিষয় থেকে যদি ডিবেট না হয়ে যায়, তবু এক সেকেন্ড বলি। দেখুন, অনেকে বলেছিলেন, আমাদের খুব সিনিয়র নেতা লালু যাদবও বলেছিলেন, তো আমাদের দেখার, লালু যাদব তো খুব সিনিয়র নেতা, আমি তো ওনার কথা কাটতে পারি না। আমরা শুধু দেখার যে কমাস পরে তো বিহারে ভোট আছে, দেখি মাননীয়কে ওখানে কত তৃণমূলকে কটা সিট দেন, এটা দেখার। যাই হোক, এই বিষয়টাই আসি যে আদানি থেকে ইস্যুটা ঘোরার জন্য অনেক দিন দেখলেন যে পার্লামেন্ট চলতে দিল না সরকার পক্ষ, তো অনেক করতে 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 আস্তে আস্তে দেখি কি একটা করা যায়। দেখছে যে পার্লামেন্ট না চললেও সারা দেশে এ নিয়ে আলোচনা যে আদানির এত বড় স্ক্যাম হলো, এটা নিয়ে কোনো পার্লামেন্টের কথা হচ্ছে না। মণিপুরের অবস্থা, প্রায় 2 বছর ধরে মণিপুর জ্বলছে, আমাদের একটা অঙ্গরাজ। মানে যারা বলতো যে আমাদের মানে কি পাপা টাপা দিয়ে বলতো যে ওখানে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ থামিয়ে দিয়েছে, ইসরায়েল প্যালেস্টিনের যুদ্ধ থামিয়ে দিয়েছে, তারা এই মণিপুর নিয়ে এত ব্যর্থ হয়েছে, সেগুলো আলোচনা যখন যে পার্লামেন্ট না হলেও সারা দেশে চলছে, তো দেশের যে আলোচনাটা বা আপনার স্টুডিওতে আজকে ধরুন আমরা কি আদানি নিয়ে হয়তো আলোচনা করতাম, মণিপুর নিয়ে আলোচনা করতাম, বা বিভিন্ন যেগুলো মুদ্রাস্ফীতি অনেক আলোচনা করতাম, সেগুলো থেকে ঘুরিয়ে দেওয়ার বিজেপি সবসময় ব্যাকআপে 2-4টে অস্ত্র রাখে যে কি দিলে ন্যারেটিভটা, ডিসকাশনটা ঘুরিয়ে দেওয়া যাবে। ওটা এর বাইরে আর কিচ্ছু না, বিকজ দে নো তাদের কাছে সংখ্যা নেই, তারা এটা লোকসভা রাজ্যসভা কোথাও পাস করাতে পারবে না। কিন্তু রাজ্যসভায় ফ্লোর ম্যানেজ হবে না, কারোর বাড়িতে কাজ পড়ে যাবে, কেউ বাইরে ঘুরতে চলে যাবে, কোনো বিরোধী দলের চিত্র তারকা যাকে ভোট দিয়ে বাংলা পাঠিয়েছে সেই সময় তিনি থাকবেন না। আপনি জানলেন কি করে এগুলো? কিছুক্ষণ আগে মানে আপনি কি ইন্ডিয়া জোটের শরিক হিসেবে বলছেন? তৃণমূলের প্রতিনিধি একটু আগেই বলেছিলেন যে আমরা বিরোধিতা করছি, বিরোধিতা করব। এবার বিরোধিতা যখন কথাটা বললেন, আমার মনে পড়ে গেল সিএ অ্যাক্টর কিন্তু এখানে মাননীয় কা ছিচি করতেন, বিরোধিতা করতেন, আজও করেন, অথচ তার বিপক্ষে তৃণমূল ভোট দেয়নি। এটা
এবার সিরিয়াসনেস কতটা, ঠিক তেমনই বিজেপি সরকার পক্ষের কতটা সিরিয়াস যখন তারা একদম দিনে দাঁড়িয়ে এই ভারতবর্ষের মাটিতে ম্যাডাম, আমি যদি আপনার সময় interrupt করিনি, কেন্দ্রীয় please, আমি এগুলো একটা পছন্দ কথা করি না। বলেছেন, আপনি এক কেন্দ্রীয় মিনিট সরকারের আপনার যদি সময় বলবেন। বিরোধিতা করে আমি একমাত্র interrupt করি, বাংলার কিন্তু অগ্নিকন্যা চোখে চোখ রেখে লড়াই করে, অন্য কাউকে দেখিনি বা অন্য চোখে কেউ চোখে নেই। তো ওখানে পার্লামেন্টে তো ভোট দিতে হয়। আপনি যদি প্রকৃত অর্থে কোনো একটা বিলের যদি বিরোধিতা করতেন, মানে চোখ রাখার হাত রাখার কথা, ওখানে ভোট বিজেপির দিতে হয় বিরোধিতা বিপক্ষে। যদি কেউ আপনি করে একমাত্র প্রশ্নটা তৃণমূল বলুন যে কংগ্রেস। এখানে তৃণমূল বিজেপি আনা বিলগুলোর বিরোধিতা করে, রাস্তাঘাটে করে, কিন্তু যেখানে করার সেখানে করে না, আর তার ফল না, দেখছি আমরা আমি এখানে জানি বেল হচ্ছে, ক্যাকা, মানে এখানে বেল হচ্ছে সিএ এর সময় সিএ বলতে গেলে কাকা ছিচি বেরিয়ে আসে। সিএ বলতে গেলে সিএ ওই সময় আমরা জানি সিএ এর সময় একজনের তো অসুস্থ হয়ে গিয়েছিলেন একজন, সেটা আলাদা ব্যাপার, কিন্তু একজন চিত্রতারকা তিনি পশ্চিমবাংলা থেকে গিয়েছিলেন, সেই সময় তিনি ছিলেন না। ঠিকই আমি আপনাকে আপনার কথাটা ঠিকই, নিশ্চয়ই ঠিক, আপনি যা বলছেন বলুন। কিন্তু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে এক দেশ এক ভোট হলে ক্ষতি কি কংগ্রেসের? এবার বলছি, এবার এই একটা দেখুন, এই যে আইনটা আনতে চলেছে বা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট আনতে চলেছে, এটা কনস্টিটিউশনের যে মূল ভাবনা তার বিপক্ষে। আমরা ইন্ডিয়া ইজ আ ইউনিয়ন অফ স্টেটস। যুক্তরাষ্ট্র কাঠামোতে নানা রাজ্যে নানা রকম ইস্যুস থাকে, ন্যাশনাল ইলেকশনে আলাদা ইস্যুস থাকে, সেই ইস্যুসগুলো থাকে। এছাড়া প্রত্যেকটা মানায় এটা কংগ্রেসের মুখে এতবার এত রাষ্ট্রপতি শাসন জারি করেছেন কেন? আমরা তো যেগুলো হয়েছে সেগুলো রাষ্ট্রপতি শাসন জারি করাটাও তো কনস্টিটিউশনে রয়েছে, এটা তো কোনো কনস্টিটিউশনের বাইরে থেকে করা হয়নি। যেখানে প্রয়োজন মনে হয়েছে, সুন্দর লাগলো, আপনি দেখতে যতটা সুন্দর সুদর্শন, আপনার কথাতেও এত ভালো লাগলো যেন মনে হচ্ছে কংগ্রেস অতীতে রাষ্ট্রপতি শাসন জারি করেনি, অবশ্যই প্রত্যেকটা রাজ্যকে মর্যাদা দিয়েছে। যেখানে প্রয়োজন মনে হয়েছে সেখানে করা হয়েছে। রাষ্ট্রপতি শাসন লাগু করাটাও তো একটা কনস্টিটিউশনাল প্রভিশন, ওটা তো কোনো মানে বেআইনি কাজ করা হয়নি। কিন্তু আমাদের এই যে যদি দেখি রাষ্ট্রপতি শাসন লাগানো নিয়ে কোনোদিন কোনো কোর্ট সেটাকে রিভাইভ করেনি আমাদেরটা, কিন্তু বিজেপি বর্তমান যে সরকার 2000 সম্ভবত 16 না 17-তে উত্তরাখণ্ড গভর্নমেন্টকে তারা এইভাবেই মানে আরবিটারিলি সেটাকে মানে সেখানে রাষ্ট্রপতি শাসন লাগিয়েছিল। এটা আবার মনে রাখতে হবে, তখন আবার কোর্ট সুপ্রিম কোর্ট সেটাকে রিভাইভ করলো যে না, এটা বেআইনি ভাবে লাগানো হয়েছে, করা যাবে না। ওখানে আবার পুনঃপ্রতিষ্ঠিত হলো সেখানকার সরকার। এই এক্সাম্পলটা আমাদের দেখতে হবে। অবশ্যই আমি আসছি, কিন্তু আপনার কাছে আসছি, আমি একবার কিঞ্জলদার কাছে চলে যাবো। কিঞ্জল, আপনি কি মনে করছেন যে সত্যি এক দেশ এক ভোট, এক দেশ শুনলেই তো বুকের ভেতরটা জুড়িয়ে যায়, কিন্তু এই এক দেশ এক ভোট গোটা পৃথিবী দেখবে, মানে কাশ্মীর থেকে কন্যাকুমারী, মানে একেবারে উত্তর পূর্ব থেকে উত্তর আমাদের পশ্চিমে সমস্ত জায়গায় একসঙ্গে ভোট হচ্ছে, একটা অসাধারণ গণতন্ত্রের একটা আলাদা মাত্রা দেখা যাবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু কোথাও মনে হচ্ছে দেশের অগ্রগতি, আর্থিক সংস্থান, আপনি যেহেতু নিজে অর্থনীতিরও ছাত্র, অর্থনীতিবিদ, কোথাও মনে হচ্ছে যে দেশ লাভবান হবে। এই শতরূপাদি যেটা বললেন, আমি শেষ করলেন, আমি শুরু করি ওখান থেকে। 67 সাল অবধি একসঙ্গে ভোট হয়েছে, তারপর 68, 69, 1968, 1969-এ কতগুলো রাজ্য সরকার পড়ে যাওয়ার পর ওইটা ভেঙে যায়। এবং এই যে এখন লোকসভার বিধানসভার যে ভোটটা আলাদা হয়, সেটা কিন্তু কোনো নীতিগতভাবে চেঞ্জ হয়ে নয়, এটা একটা পরিস্থিতির চাপে হয়ে গেছে। কংগ্রেস তো তখন ছিল, কংগ্রেসই তো ছিল তখন, তো তখন তো ওই 52 থেকে 67 অবধি তো তারা আলাদা করেনি। আমার এখানে একটা প্রশ্ন আছে কিঞ্জল, এখানে আমি জানতে চাই, ধরুন নজিরবিহীনভাবে এক আমলা চিঠি দিয়েছিলেন নির্বাচন কমিশনে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উপনির্বাচনটা যদি ভবানীপুরে না করা যায় তাহলে একটা সংকটের মুখোমুখি পড়বে প্রশাসন, রাজনৈতিক প্রশাসন, এবং সেটা তো নির্বাচন কমিশন তারা তো মাথা নত করে সেই চিঠিটা, নজিরবিহীন চিঠিটা, ওই আমলার ভাষাটাকে মেনে নিয়েছিলেন। তার মানে হচ্ছে অনেকে বলেন যে কেন্দ্রে যে সরকার আছেন, অর্থাৎ নরেন্দ্র মোদী সরকার, সেই সরকার চেয়েছিলেন বলেই ভোটটা হয়েছে, নির্বাচন কমিশন, এটা অনেকে ভেবে নেন, আমি বলছি না, অভিযোগ অনেকে ভাবেন, আমি ভাবি না। ঠিক ঠিক। তাহলে যদি সত্যি এক দেশ এক ভোট করতে হয়, তাহলে নির্বাচন কমিশন তো আমরা যা দেখেছি এখনো পর্যন্ত, যে নির্বাচন কমিশন তো কারোর না কারোর সংসদীয় রাজনীতির বাইরে গিয়ে অনেকেই অভিযোগ করেন যে কারোর না কারোর অঙ্গুলি হেলনে চলেন। সুতরাং ভবানীপুরে যদি উপনির্বাচন করতে পারে, তাহলে নির্বাচন কমিশন চাইলে তো এক দেশ এক ভোট করতেই পারে। সেক্ষেত্রে না, তার কারণ দুটোর পার্থক্যটা না, আমি জানি আপনি কি বলবেন, আমি জানি যে তাহলে গোটা দেশকে স্তব্ধ করে সমস্ত সরকারকে অর্ধেক পথে থামিয়ে করতে হবে, সেটা নির্বাচন কমিশন পারবে না।
কিন্তু কোথাও এ কথা তো দাবি আগেও উঠেছে নির্বাচন কমিশনে, প্রচুর বার বিভিন্ন চিঠি জমা পড়েছে যে হ্যাঁ গরমকালে ভোট হবে না, শীতকালে ভোট হবে, এইরকম তো অনেক কিছু পড়েছে। সেই জায়গাতে দাঁড়িয়ে কোথাও কি মনে হচ্ছে যে নির্বাচন আসলে এই বিলটার পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে? একদম, আমি আসছি। ধরো এই যে দেখবে আজকে জয়া ম্যাডামও বললেন, আপনার লোকসভা একই কথা বলছে, সংবিধানের গোড়ায় কুঠার আঘাত মুখ তুসুক। এখন সংবিধানটা যে দু একটা জিনিসের ওপর দাঁড়িয়ে আছে, তার মধ্যে কি আছে? সার্বভৌমত্ব আছে, গণতন্ত্র আছে, ধর্মনিরপেক্ষতা আছে, এগুলো এইসব আছে। দুটো ভোট একসঙ্গে হলে এগুলো কি নষ্ট হয়ে যাবে? তুমি যেটা বললে একদম পয়েন্ট, এটা একটা নন ইস্যুকে ইস্যু করা হচ্ছে অন্য কোনো বড় ঘটনা ঘটানোর জন্য। একদম এইটাই আসল কথা। এটা একসঙ্গে ভোট হলে কি হবে? সেই খরচপত্র সে তো আলাদা বিষয়, বাংলার কিছু মতো পারবে। সেটিং ওখানেও চলছে সব রাজনীতিবিদ, জায়গায় সব জায়গায় মানে তুমি দেখো, হবেই না কেন? আমি একটা কথা বলি, দেখো এমপিরা যা সুযোগ সুবিধা পায়, সেটিং রাজনীতি করে না। এবার আমরা দিল্লির সেটিং বলছি, আপনারা না, এই যে বাংলার মতো সেটিং বললে তৃণমূল জানে আমাদেরই বলা হচ্ছে। না সব ঠিক আছে। এবার এই যে সার্বভৌমত্ব, এই যে তোমার সংবিধানের কুঠারাঘাত, এইসব কথাগুলোর কোনো মানে নেই। এখন ঘটনা হচ্ছে লাভ ক্ষতি কার কি আছে। সমস্ত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি তুমি বলো, তাহলে এক্ষেত্রে পশ্চিমবঙ্গের যে এখন প্রমিনেন্ট, পশ্চিমবঙ্গ নিয়ে পড়ে আসছে। আচ্ছা, তুমি দেখো কংগ্রেসের বিরোধিতা কোথায়? কাঁধে প্যালেস্টাইন আর কি ওই বোধহয় বাংলাদেশ ব্যাগ নিয়ে ঢোকা, এটা বিরোধিতার মতো করতে হবে তো। কই আমাদের কংগ্রেসের ভাই বললো যে মণিপুর নিয়ে, কই মণিপুরের ব্যাগ নিয়ে যায়নি। ব্যাগ নিয়ে আমি প্যালেস্টাইন লিগে ঢুকবো, সেটা একটা বিরোধিতা। এটা জিনিস। ও বললো যে আর একটা কথা বললো যেটা খুব ভয়ঙ্কর, কংগ্রেসের মানসিকতা এখনো রয়ে গেছে, মানে বলছে আনজাস্টিফাইড, ইলিগাল নয় একটা মানে নিয়ে আসা, যে কোনো সময় এটা করতে আবার করে দেবে কংগ্রেস ক্ষমতা এলে। তাহলে এই জায়গাগুলো কংগ্রেসকে নিজেকে আমি তোমার কাছে আসছি, আমি শতরূপাকে প্রশ্ন করব। শতরূপা, একটা কিন্তু খুব স্ট্র্যাটেজিক বা কৌশলগতভাবে এই ধরনের এক দেশ এক ভোট হলে ভারতীয় জনতা পার্টির সুবিধা হবে। যে মণিপুরের আপনাদের যে সহ্য শক্তি দেখিয়েছেন, সেটা তো মানে পৃথিবীর রাজনৈতিক ইতিহাসে লেখা থাকবে যে সেখানে রাষ্ট্রপতি শাসন জারি করেননি, সেখানে আপনার সরকারকে চলতে দিয়েছেন। সেই রকম জায়গা হলে বোধহয় এক দেশ এক ভোট হলে কোথাও রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে না, এবং ভবিষ্যতে সব জায়গায় সরকার পড়ে যাক, ভেঙে যাক, সেই সরকার চালিয়ে নিয়ে যেতে হবে, বা সেই সরকারকে খুঁড়িয়ে প্রশাসন দিয়ে চালাতে হবে। এই রকম জায়গা থেকে কি কৌশলগত সুবিধা আছে? ঋতব্রত, তুমি যেটা বললে, আমি মানে ফাইনালি তুমি এতদিন পর আমার সঙ্গে একটা একমত হয়ে একটা সুন্দর কথা বলেছো, যে সত্যি ভারতবর্ষের ইতিহাসে ভারতীয় জনতা পার্টি যতদিন শাসন চালিয়েছে, আমরা কোনো একটা রাজ্যেও প্রেসিডেন্টস রুল জারি করিনি, করবো না। আমাদের প্লিজ আমি শেষ করি, তোমার আমি পুরো পরিষ্কার আমি বলছি কেতন, এটা আমাদের উদ্দেশ্য নয়। একটা এক্সেপশন সত্যি হয়েছিল, দ্যাট ওয়াজ কাশ্মীরের সময়, যেহেতু আর্টিকেল 365 ঢোকানো হয়েছিল, সেইটার জন্য 3টে আমরা ইউনিয়ন টেরিটরি তৈরি করেছি না, ওই সময় একটা প্রেসিডেন্টস রুল জারি করা কনসিয়াসলি হয়েছিল। মানে আপনি বলছেন জাতীয় নিরাপত্তার স্বার্থে বিভিন্ন ক্ষেত্রে একটা তুমি আর্টিকেল 365 অ্যাব্রোগেট করছো, সেটা তো আর দুম করে অ্যাব্রোগেট করার পরের দিনই তো ইলেকশন ওখানে করানো যায় না। সো ইট ওয়াজ এ লেজিসলেটিভ মানে কনসিয়াস ডিসিশন। মানে ধরুন পশ্চিমবঙ্গ বা মণিপুরে যতই অরাজকতা হোক, আপনাদের রাষ্ট্রপতি শাসন, আমার একটা কোশ্চেন ছিল, যদি হয় আমি একটু শেষ করি আমার কথাটা, এই জায়গা থেকে উত্তরাখণ্ডে তো করেছিল, আমি একটু শেষ করি 2017 সালে, আমি একটু শেষ করি। এটাকে সুপ্রিম কোর্ট আমি যেটা বলার চেষ্টা করছি, যে এটা বিভিন্নভাবে বিভিন্ন মানুষ দেখতে পারে, কিন্তু এটা জাস্ট ফর দ্য সেক অফ অপোজিশন করবার, মানে যেহেতু বিজেপি একটা আইন নিয়ে আসার চেষ্টা করছে, সেইটা নিয়ে এত হই হই করার প্রয়োজন নেই। আজকে তৃণমূলের যিনি বললেন যে কেন 8টা ফেজে হয়েছে, সেটা ইলেকশন কমিশনকে জিজ্ঞেস করা দরকার। তুমি যদিও মনে করো যে আমরা ইলেকশন কমিশন চালাই, ইলেকশন কমিশনারকে 3 জন লোক অ্যাপয়েন্ট করে, ওয়ান অফ দেম ইজ দ্য প্রাইম মিনিস্টার এন্ড দি আদার পারসন ইজ দ্য লিডার অফ অপোজিশন। এরকম অনেক ফ্যাক্টরস আছে। থার্ড পারসন, হুইচ ইজ থার্ড পারসন?
থার্ড পার্সনটা কে বলুন একটু প্লিজ, আমরা লিডার অফ অপোজিশন ছাড়া তো আর হচ্ছে না, যাই হোক। থার্ড পার্সনটা কে বলুন প্লিজ, প্লিজ বলুন থার্ড পার্সনটা কে, আর 1 বছর আগে কে চিফ ছিল? জাস্টিস অফ ইন্ডিয়া। না না নেই, এই দেখুন মিস Chief Justice of India. চিফ জাস্টিস ইন্ডিয়াকে আপনারা বাদ দিয়ে দিয়েছেন। আচ্ছা, সেখানে এটা নিয়ে let us সেখানে not গভর্নমেন্ট debate. নমিনেটেড No. একজনকে করেছেন। আচ্ছা এটা আমি আসছি, আমি just আসছি। have to- This has to be আমি- clear. no, না, this আচ্ছা, is- ঠিক, this is ঠিক আছে, আমি absolutely আসছি। clear, you probably don't না, know. না, না, Chief আমি Justice just কে আপনার বলছি, কাছ থেকে সরিয়ে দিয়েছেন। আমি এখানে এক সেকেন্ড, why you are deviating না, from the miss point? আমরা করছেন আসছি, আপনি। আমি আসছি যেটা নিয়ে বলুন। কথা আমি বলছি আপনার কাছে সেটা নিয়ে আসছি। কথা না, বলো। miss সতেরো বা বলুন, না, আমি খুব বলছি না, আমি একদম সতেরো বা জানি বলুন, কি বলবো। 17 বা বলুন, 17 আচ্ছা, বা বলুন। দ্বিতীয়ত হচ্ছে কংগ্রেসের যেটা থেকেই ওরা কথাবার্তা বলে, আদানি নিয়ে নাকি আমরা ইস্যু ডিভিয়েট করছি, আমরা নাকি কি মণিপুর নিয়ে ডিভিয়েট করছি। ওরা হয়তো শোনেনি, শোনারই কথা, বা হয়তো শুনেছে, কারণ ইন্ডিয়ার আজ তাকে রাহুলকে ওরা প্র্যাকটিক্যালি কংগ্রেস বাতিল করে দিয়েছে। অমিত শাহজি পরশুদিন বোধহয় খুব সুন্দর একটা ইন্টারভিউ দিয়েছে, উনি এই প্রত্যেকটা ইস্যু নিয়ে ম্যাডাম, আমরা কথা পার্লামেন্টে বলেছেন। বলছি, পার্লামেন্টে বলতে তুমি পারছেন তো না কেন? পার্লামেন্টের বাইরে চলে যাচ্ছে। একটা কথা এবার না, পার্লামেন্টে আচ্ছা কেতন আসছি, বলছেন না, আমাকে কেতন আসছি, interrupt করলে আমার হ্যাঁ, পক্ষে কেতন কথা আসছি, বলা না যাবে বলুন না। বলুন বলুন, আমি আসছি। মণিপুর নিয়ে উনি খুব পরিষ্কার বলেছেন, ইট ইজ ডেফিনেটলি সেন্সিটিভ ইস্যু, আমরা ওটা নিয়ে উই আর ওয়ার্কিং অন দ্যাট। আদানি ইস্যু নিয়ে যখন বারবার আমেরিকার মধ্যে কি ইস্যু উঠলো, সেইটা নিয়ে পার্লামেন্টে উত্তর দেওয়া যায় না। এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টারও সেখানে উঠে দাঁড়িয়ে বলেছেন। ও আপনি বলছেন তোমার তাহলে এটা নিয়ে তো বলা তার যায় মানে দিদি। আপনি বলছেন এই বিলটা মানুষের দৃষ্টি ঘোরানোর, ধরুন একেবারেই নয়, বাংলাদেশে একেবারেই নয়। বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত, বাংলাদেশে যেটা হচ্ছে সেটার থেকে সেটা নিয়েও স্টেটমেন্ট দেওয়া হয়েছে, মণিপুরেরও স্টেটমেন্ট দেওয়া হয়েছে, অবশ্যই, অবশ্যই। আদানিরও স্টেটমেন্ট দেওয়া আমি হয়েছে। আমি এবার আমার সরাসরি- একটাই বক্তব্য, জাস্ট ফর দ্য সেক অফ অপোজিশন, একটা ছত্রাকার হয়ে রেলের বগিগুলো পড়ে আছে, সেগুলো তুলে এনে একটা লাইনে করা হচ্ছে, নতুন করে লাইনও করা হয়নি, নতুন করে রেলও করা অবশ্যই হয়নি। আমি এবার এটা একটু শুধু শুধু আসছি, opposition আমি করার আপনার কোনো কাছে যুক্তি আসবো। নেই। আমি আপনাকে দিয়ে শুরু করছি। তাহলে বঙ্গ রাজনীতিতে কি প্রভাব পড়বে আমরা সবাই জানতে চাই, কারণ এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প এবং আমাদের পশ্চিম বাংলায় তৃণমূল একই অবস্থানে আছে। এত আনন্দে কোথাও কোনো শাসক নেই, এত নিশ্চিত, মানে কোনো চিন্তাই নেই। তার কারণ কোনো রাজনৈতিক দল নেই তাদের বিরোধিতা করতে পারে। তার কারণ অনেকে অভিযোগ আরজিকর পরবর্তী পরিস্থিতিতে যা পরিষ্কার হয়ে গেছে, অনেকে বলছেন একটা সেটিং আছে, অনেকে বলছেন, আমি বলছি না ডক্টর শতরূপা, তুমি বলো। না আমি বলছি না, অনেকে বলছেন একটা সেটিং আছে। এবং আমরা অনেকগুলো কারণ, পার্ক স্ট্রিটের সিবিআইকে চ্যাংদোলা থেকে শুরু করে অনেকগুলো পরপর আমরা দেখাতে পারি অনেকগুলো ঘটনা, যেখানে অনেকেই মনে করেন একটা যোগসাজশ আছে। আবার অন্যদিকে সিপিএম এবং কংগ্রেস, আমি 4টে রাজনৈতিক দলের কথা বলছি, তাদের এখন এমন অবস্থা, তাদের গিয়ে দিল্লিতে বসতে হচ্ছে এক আসনে টিএমসির সঙ্গে, আর এখানে তাদের বিরোধিতা করতে হচ্ছে। এবং তাদের বিরোধিতা এই পশ্চিমবাংলা এখনো পর্যন্ত ভোটের ফলে তারা কোনো দাগই কাটতে পারেনি। অর্থাৎ সিপিএম কংগ্রেস তারা এই মুহূর্তে রাজনৈতিক দল বটে, তাদের মতাদর্শ আছে এবং তাদের কর্মীরাও আছেন, নেতারাও আছেন, কিন্তু মানুষ তাদের এখনো পর্যন্ত তাদের গ্রহণযোগ্যতা নেই। এবং তারা যতই বিরোধিতা করুন, সর্বভারতীয় স্তরে গিয়ে তৃণমূলের সঙ্গে একই বেঞ্চে বসতে তারা বাধ্য। এবং ভারতীয় জনতা পার্টি, অনেকে বলেন যে কংগ্রেস এবং সিপিএমকে দূর সরাতে যদি কেউ পারে, সেটা একমাত্র তৃণমূল কংগ্রেস পশ্চিম বাংলায়, এটা প্রমাণ হয়ে গেছে। এবং যেহেতু তৃণমূল কংগ্রেস তারা শাসন ক্ষমতায় আছে এবং অন্য 3টে বিরোধী দল অর্থাৎ ভারতীয় জনতা পার্টি, সিপিআইএম এবং কংগ্রেস, তাদের নির্দিষ্ট মতাদর্শ আছে, সুতরাং মতাদর্শের সংঘাতে তারা, ভারতীয় জনতা পার্টি কোনোভাবেই চায় না সারা ভারতবর্ষে তাদের সাংগঠনিক শত্রু কংগ্রেস এবং তাত্ত্বিকভাবে শত্রু কমিউনিস্টরা এই রাজ্যে ক্ষমতায় আসুক। সেই হিসেবে কংগ্রেস এই মুহূর্তে একেবারে, তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে একেবারে, তারা ডোনাল্ড ট্রাম্প 5 বছর যেমন রাজত্ব করবেন এটা যেমন ধরেই নেওয়া যায়, ঠিক সেই রকম তার থেকেও আরও বেশি সুবিধাজনক অবস্থায় আছে। সম্ভবত পৃথিবীতে গুটি কয়েক শাসকই এত নিশ্চিন্তভাবে গণতন্ত্রে আছে। রাজতন্ত্রে সম্ভব, উত্তর কোরিয়া সম্ভব, কিন্তু গণতন্ত্রের ইতিহাসে এত এত ভালো জায়গায় কোনো রাজনৈতিক দল নেই। আমি এই জায়গায় এতগুলো কথা বললাম কারণ এবার আমরা পশ্চিমবাংলায় আসছি। এক দেশ এক ভোট হলে ভারতীয় জনতা পার্টির শীর্ষ নেতৃত্ব বঙ্গ বিজেপিকে তারা কি সাবালক করতে পারবে? প্রশ্ন আমার ডক্টর শতরূপাকে। অনেকভাবে চেষ্টা করে, তফাৎ নেই। তুমি বারবার এই কথাটা বলো যে আমাদের সংগঠন নেই, আমাদের এই নেই, আমাদের সেই নেই।
আমাদের যা আছে, আবারও ইলেকশন আসছে সামনে, 26-এ আসছে না বিধানসভা। তখন এক দেশ এক definitely- ভোট হলে বিজেপি চলে আসবে না না, চলে আসার জন্য তো পশ্চিম বাংলার ক্ষমতায়। চলে আসার জন্য এটা তোমরা সবসময় এটা বলো শ্যামাপ্রসাদের জন্মভূমিতে, সেন্ট্রাল ফোর্স শ্যামাপ্রসাদের জন্মভূমিতে। আমি শেষ করি, হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ। শ্যামাপ্রসাদের জন্মভূমি, আমরা ইনফ্যাক্ট আজ স্লোগানও দিই, যতক্ষণ না শ্যামাপ্রসাদের জন্মভূমি আমাদের হচ্ছে, আমাদের লড়াই চলতে থাকবে। তো সেজন্য আমি অনন্তকালের এটাতে লড়াই। আসছি। তোমার সেটা মনে হচ্ছে সময় বেশি বাকি নেই, তখনও আমি তোমার সেদিনই রেজাল্টে আমাকে ডেকো না, 6টা উপনির্বাচনে অবশ্য তার নিদর্শন আমরা পেয়েছি। উপনির্বাচনে এটা তুমি অজ্ঞের মতন কথা বলো না, অন্য কোনো জার্নালিস্ট বলতো আমি বুঝতাম। বাই ইলেকশন নিয়ে তুমি এই নিয়ে কথা বলো নরমাল না। ইলেকশনেও তো আবকি বার 200 পার ছিল। সেটা আলাদা ব্যাপার, সেটা আলাদা ব্যাপার। আমি কি করে হবে? অবশ্যই না, কোথাও বঙ্গ রাজনীতিতে আপনাদের সুবিধা হবে। রাজনীতিতে কি এফেক্ট পড়বে আমি বলছি। জয়া ম্যাডাম যেরকম সুন্দর করে বললেন যে কেন 8টা ফেজে ইলেকশন হয়, সেজন্য আমরা নাকি করছি জেতবার জন্য। আমার পয়েন্ট হচ্ছে 8টা ফেজে সত্যি সত্যি করতে হবে কেন? ইলেকশন কমিশনকে জিজ্ঞেস করার দরকার যে কেন তাদের সার্ভেতে এই রকম হিংস্র ভোট আর অন্য কোন রাজ্যে তারা পায় না। কেন্দ্রীয় বাহিনী দিয়ে কেন নির্বাচন এরকম হয়েছে, কেন্দ্রীয় হিংস্র- বাহিনী এনে আনা কেন্দ্রীয় সত্ত্বেও বাহিনী তাদের ভরসা নেই, যেরকম তারা ভাবে মারধর করে। নির্বাচন এক সেকেন্ড, কমিশন- জয়া, আমি দিদি, তোমার সঙ্গে কোনো কথা দিদি, বলিনি। আমি তোমার ঠিকটা সময় বলবো, বলো। আমি ঠিক বলছি। রাজ্য পুলিশ দিয়ে আমি তো ঠিক হয়নি। বলছি। রাজ্য কেন্দ্রীয় পুলিশ বাহিনী তো দিয়ে তোমার হয়েছে। ওই করবে না। তো তারপরে এক সেকেন্ড, তোমরা 18 থেকে আচ্ছা, 12 তুমি বলো, না, বলিনি আমি তারপরে বলছি জয় যে আছে। এই যে বড় বড় কথা বলছে এখানে বসে, ভোটাধিকার যেন প্রয়োগ করা হয়, অমুক করা হয়, তো তখন তো মনে থাকে না যে মানুষকে যে ভোটটুকু দিতে দেয় না এই রাজ্য সরকার, এই তৃণমূল, তো সেখানে তো অন্য কোনো ফ্যাক্টরি এখানে কাজ এরকম করে কোন না। অভিযোগ তো নির্বাচন বাহ, কমিশনের বাহ, কাছে জমা বাহ, পড়েনি। তাহলে যদি তুমি এরকম জানোই ভোটাধিকার, না, এরকম তো তুমি তোমার কাছে কোনো সমস্যায় হতো, খবরই নেই। তোমরা না, আমি জেনে জয় করতে। আসছে, জয় আসছে, জয় আসছে, থাকো। জয় আসছে। পরিষ্কার আমি বলছি যে রাজ্যে ভোটটা হতেই দেয় না, সেখানে অপোজিশন স্বাবলম্বী হলো না, আমি গুলো এখানে আমি শতরূপা বিজেপির জায়গায় আছে, বিজেপি দিনে দিনে আরো বড় হচ্ছে, আরো স্ট্রঙ্গার হয়ে আসছে, কিন্তু ভোটটা দিতে হবে। না করতে না, দিতে হবে। আমি শতরূপা, নিন্দুকেরা যাই বলুক না কেন, খাতায় কলমে আপনারা তো বিরোধী দল পশ্চিমবাংলায়, তৃণমূল কংগ্রেসের। Single largest। হ্যাঁ, সিঙ্গেল লার্জেস্ট, মানে খাতায় কলমে তো আপনারাই বিরোধী দল, আর অন্য কেউ তো নয়। নিন্দুকেরা যাই বলুক, সেটিং আছে, আরজি করে সিবিআই এর এগুলো তো প্রসঙ্গ বলে যাই যাও, বলুক না বলে কেন, যাও। আমার আপনার কাছে প্রশ্ন যে যেখানে একটা সমবায় ব্যাংকের ভোট করাতে কেন্দ্র বাহিনী মোতায়েন করতে হয়, সেই জায়গায় দাঁড়িয়ে এক দেশ এক ভোট, মানে মণিপুরেও তো এক লোকসভা কেন্দ্রের দু দফায় করতে হয়েছে, ততদিক। হ্যাঁ হ্যাঁ, কি করে করবেন বলুন তো? ডেফিনেটলি কি করে করব সেটা তো প্রসিজার আছে, স্টেপ বাই স্টেপ হবে। 34-এ বোধহয় এটা লাগু হবে খুব সম্ভবত, এক্ষুনি, মানে আজকেই হয়ে পরের ইলেকশনে হচ্ছে তা না, অবভিয়াসলি আরও অনেক প্রসিজার্স আছে। কিন্তু হ্যাঁ, এটা আমি মানলাম যে সমবায় ব্যাংকে যেটা হয়েছে, সমবায় ব্যাংক প্রথমত তুমি দেখবে খুব ক্লিয়ারলি শুভেন্দুদা বলেই দিয়েছেন, এখানে কোনো পলিটিক্যাল রঙে ভোট হয় না, এটা ইন্ডিভিজুয়াল ভোট হয়। তো সেই জন্য এটা নিয়ে আমি, কোর্ট থেকে বলেছিল সেন্ট্রাল ফোর্স দিতে, সমবায় ব্যাংকের, মানে সমবায়তে যে এই লেভেলে আর্জি করা হয়েছিল। তুমি কথা বলো পুরো শোটাতে। না না না, দিদি আমি না না দিদি, এই যে কন্টিনিউয়াসলি তুমি মণিপুর নিয়ে যে ঝামেলাটা বলছো, আজকে কোনো দেশ, কোনো রাজত্ব, কোনো পার্টি পারফেক্ট চালাতে পারে না। আমাদের তফাৎ হচ্ছে এখানে স্বরাষ্ট্রমন্ত্রী স্বয়ং বলছে হ্যাঁ वहां पे प्रॉब्लम है, তৃণমূলের মতন থেকে থেকে সিপিএম এর সময় দেখাই না যে সিপিএম ওই করেছিল, সেইটাই হচ্ছে আমাদের তফাৎ। আমরা সদিচ্ছা নিয়ে সিপিএম এর উপর আপনাদের তাত্ত্বিক রাগ আছে, জানি আমরা। আমি একটা কথা বলবো যে এক দেশ এক ভোট হলে তো তৃণমূল কংগ্রেসের এই পশ্চিমবাংলায় সবচেয়ে বেশি সুবিধা, কারণ এক দফায় পুরো ভোট যদি হয় তাহলে না না, আমি বলছি একটু বলতে দিন, কারণ তৃণমূলের তো এই মুহূর্তে তো আশেপাশে কেউ নেই, সব জায়গায় সবকিছু, মানে দুটো দলের সঙ্গে আপনারা সর্বভারতীয় আইএনডিএ জোটে, সেই জোটে আপনাদের সেটিং, আবার নিন্দুকেরা বলে ভারতীয় জনতা পার্টিও আপনাদের সঙ্গে একটা খুব সুন্দর রাজধর্ম পালন করে, এবং এক
দেশ এক ভোট হলে গোটা রাজ্যে যদি একসঙ্গে ভোট হয় তাহলে তো সবচেয়ে সুবিধা তৃণমূল কংগ্রেসের। দেখুন, আমি আগে যেই বিষয়টা বলি, সেটিং এর কথা যেটা বলা হলো, এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের দেশের যে রাজনীতির ইকুয়েশন চলছে, সেখানে যদি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যদি আওয়াজ সংসদ ভবনে সব থেকে বেশি কেউ তুলে থাকে, সেটা তৃণমূল কংগ্রেসের সাংসদরাই। আজকে এক দেশ এক ভোট নিয়ে যখন সংসদ ভবনে প্রশ্ন উঠলো, সবার প্রথম কিন্তু বিরোধিতা মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করে এবং তৃণমূল কংগ্রেসের সাংসদরা পার্লামেন্টে না চিঠি দিয়েছে যে আমরা এক ভোট এক দেশ এর বিরোধিতা করছি। পরবর্তীকালে আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের সাংসদরাও করেছে, এবং যখন কেন্দ্রীয় সরকার যে কোনো নীতি যে কোনো বিল পাশ করাতে গেছে সংসদ ভবনে, যে কৃষি বিল পাশ করাতে গেছিল, সেক্ষেত্রেও কোনো সাংসদের অনুমতি নেওয়ার প্রয়োজন নেই, সেটিং নেই। তৃণমূল কংগ্রেস বিরোধিতা করেছিল সর্বপ্রথম দাঁড়িয়ে। সুতরাং আমার বক্তব্য একটাই, যে নরেন্দ্র মোদী অর্থাৎ কেন্দ্রীয় সরকার যেটা চাইছে যে তারাই সারা জীবন এই দেশের রাজনীতিতে ক্ষমতায় থাকবে, যত দীর্ঘদিন ধরে একটা দীর্ঘ মেয়াদী পরিকল্পনা। আর তার থেকেও বড় ব্যাপার যেটা, দেশের রাজনীতি থেকে দেশের রাজনীতি থেকে না মণিপুরে আজকে একটা বছর অতিক্রম হতে গেল, মণিপুরে যে ঘটনা ঘটছে দিনের পর দিন, একটা প্রশ্ন আমি করি যে লোকসভাতে যে বিরোধিতা, শেষ পর্যন্ত রাজ্যসভায় তৃণমূলের একই বিরোধিতা থাকবে নাকি অবশ্যই থাকবে? অন্যান্য বিলের তৃণমূল কংগ্রেস নিজের স্ট্যান্ডে একদম সঠিক আছে এবং আগামী দিনেও আমরা অনেক সময় দেখি যে আপনারা বেরিয়ে যান, ভোট দেন না বিপক্ষে। তা ওরকম কোনো ইস্যু নেই, যেহেতু আমাদের দল থেকে স্পষ্ট জানিয়ে দিয়েছে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক যে আমরা এই বিলের শেষ অবধি বিরোধিতা করব। সুতরাং সেখান থেকে আমাদের স্ট্যান্ড বদলানোর কোনো জায়গা নেই, তিনি সংসদ ভবনে দাঁড়িয়ে বলে দিয়েছে। অবশ্যই আমি একবার চলে যাই, আমি একবার না ওই 29টা সিটের জন্যই তো অনেকে বলে যে অনেক কিছু ঘটনা ঘটে, খুব গুরুত্বপূর্ণ সারা ভারতবর্ষে এইরকম ভাবে কোন রাজনৈতিক দল, এটা তো বাংলার মানুষ তাদের নির্বাচিত করে পাঠিয়েছেন, এটা তো আমরা অস্বীকার করতে পারবো। তুমিও জানো, আমি আসি তৃণমূল কংগ্রেস উপস্থিতিতে নির্বাচন হয়েছে। আজকে এক সেকেন্ড, আজকে কাথিক যে নির্বাচন হয়েছে, যদি কোনো কারণে বিজেপি জয়যুক্ত হতো তখন বিজেপির জয়গান, যেই দেখেছে যে সেখানে কেন্দ্রীয় বাহিনী দিয়েও জয়যুক্ত হতে পারেনি, এখন বলছে এটা রাজনৈতিক ইস্যু না। তবে এখানে কিন্তু ব্যালট পেপার খাওয়া থেকে শুরু করে ইভিএম ফেলে দেওয়া অনেক কিছু আমাদের তো পরম্পরা, কংগ্রেস আমলেও হয়েছে, বাম আমলেও হয়েছে, তৃণমূল আমলেও হয়, আমরা অস্বীকার করতে পারি না। কিন্তু লোকসভা ভোটে সবথেকে বেশি সন্ত্রাস যদি এবং সবথেকে বেশি অত্যাচার যদি হয়ে থাকে তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপর হয়েছে, সবথেকে বেশি মৃত হয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা রাজনৈতিক দলের দ্বারা। আমি না এটা বলবেন না, কারণ আমি একটু কথা বলে নি। হ্যাঁ কেতন, খুব সহজ প্রশ্ন, 2034-এ হবে, এই মুহূর্তে দাঁড়িয়ে এই বিলটা আনা আসলে সময় নষ্ট করে নজর ঘোরানো আর কোনো উদ্দেশ্য নেই, নাকি স্বৈরতন্ত্রের বা সংবিধানকে গ্রাস করার প্রথম পদক্ষেপ?
দুটোই আমি যেটা প্রথমেই বললাম যে একটা ডাইভার্সন ট্যাকটিক্স, যেহেতু মণিপুর আদানি এসব বিষয়ে আমরা আলোচনা যাতে না করতে পারি স্টুডিওতে আর পার্লামেন্টে, সেটাই। আর বলছিলেন যে উনি কোন স্বরাষ্ট্রমন্ত্রী কোন চ্যানেলে গিয়ে বলেছেন, মানে উনি পার্লামেন্টকে, যেই পার্লামেন্টকে মোদিজি একদম শুয়ে প্রণাম করে ঢুকেছিলেন, সেই পার্লামেন্টকে ছোট করছেন, যে পার্লামেন্টে বলাটা দরকার নয়। প্লিজ প্লিজ পার্লামেন্টে তো হয়েছিল, আগামী দিন অন্য চ্যানেলে আবার দেখা হবে, প্লিজ। না 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 কেতন সময় খুব কম, কিন্তু কেতন এই সে এই গোটা ঘটনার ক্ষেত্রে আমরা কোথাও কি তাহলে বুঝতে পারছি, কোথাও কি এটা হতে পারে বাঙালি হিন্দুদের প্রতি যে অত্যাচারের অভিযোগ ঘটেছে, সেক্ষেত্রে সমস্ত রাজনৈতিক দল একটা আই ওয়াশ করছে, তার কারণ বাঙালি হিন্দু কাঁদছে, চেকপোস্ট বন্ধ আছে, ইন্দিরা গান্ধী তার রণতরী পাঠিয়েছিলেন, সেনাবাহিনী পাঠিয়েছিলেন বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের জন্য। কোথাও কি মনে হচ্ছে যে পুরো বিষয়টাকে একটু অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে এবং সেইখানে সব রাজনৈতিক দলই আসলে অভিনয় করছে? না দেখুন, বাংলাদেশ ইস্যু নিয়ে আমাদের রাজ্যের নেতা থেকে নিয়ে কেন্দ্রীয় নেতা সবাই বলছেন যে এই একটা পাশের আমাদের পড়শি একটা দেশ, সেখানে এই যে ঘটনাগুলো চলছে সেখানে সরকারকে একটা প্রোঅ্যাক্টিভ স্টেপ নেওয়া দরকার। কিন্তু এই যে বিজেপির দিদি যেটা বললেন যে আমরা বক্তব্য দিয়েছি, আসলে দ্য ম্যাটার ইজ যে এরা বলাটাকেই শাসন করাটা না, কোথাও কি বলা হচ্ছে এক দেশ এক ভোট হলে কংগ্রেসের ক্ষতি কি হবে? কোনো না, দেশের ক্ষতি হবে, দেশের যে আমাদের ডাইভার্স একটা ডাইভার্সিটি, ডাইভার্স একটা ডেমোক্রেসি, সেটার ক্ষতি হবে। আর এই যে পিডি চেক একটা যেটা দেওয়া হলো, ঠিক আমি একটু রিলেট করে দেখি, উইমেন্স রিজার্ভেশন, এটাও একটা পোস্ট ডেটেড চেক দেওয়া হয়েছিল যার কোনো ডেট দেওয়া নেই, এটাও একটা পোস্ট ডেটেড চেক দেওয়া হলো, কোনো ডেট দেওয়া নেই, অথচ টাইম কিল করা। আপনি বলুন না, আপনি বলুন মানে যে উইমেন্স রিজার্ভেশন আপনারা এনেছিলেন, ওটা কোন ইলেকশনে কার্যকরী হবে? 2029 তো বলছেন, তো বিলটা তো পাসই করতে পারবে না। They don't have numbers. এবার যদি বলি ধরুন মানে কি উইমেন্স বিলটাকে কংগ্রেস সাপোর্ট করবে না? 100 বার করবে। আমরা চাইছি আমরা চেয়েছিলাম যে উইমেন্স রিজার্ভেশন, যেহেতু আমরাও চেয়েছিলাম, যে এই যে ভোটটা গেল লোকসভা, এটাতেও প্রযোজ্য হোক, কিন্তু সরকার কি করছে, একটা পোস্ট ডেটেড চেক দিয়ে, মানে ওদের যে এই প্রশ্নটা কিন্তু এই প্রশ্নটা কিন্তু সাধারণ মানুষের মধ্যে আছে। 2029-এ কি হবে, 2034-এ কি হবে, এখন অবশ্যই আইনসভায় আমাদের দেশের ভবিষ্যৎকে মেনে তার কথা মাথায় রেখে আলোচনা হতে পারে। কিন্তু কোথাও কি মনে হচ্ছে ডাল মে কুছ কালা হ্যায়? কালারা সাদা জানি না, তবে এই এতগুলো রাজনৈতিক দল সবকিছু ইস্যু ছেড়ে বাংলাদেশে সংখ্যালঘুরা কাঁদছে, কোথাও কি মনে হচ্ছে? তুই বলতো বাংলাদেশের সংখ্যালঘুরা যে কাঁদছে, নিশ্চয়ই তাদের অত্যাচার হচ্ছে। ভারতবর্ষের এখানে কি করার আছে? গেটটা খুলে দেবে? দাঁড়াও, গেটটা খুলে দেবে তুমি চাও, নাকি গিয়ে দুটো বোম ফেলে আসবে? কোনটা? স্টেটমেন্ট দেওয়া কিছু করবে না, কি করবে তুমি? দায়িত্ব নেই, কি করবে বল? তুমি ধরো তোমাকে দায়িত্ব দিল যে তুমি ডিসিশন নাও না, তুমি যখন বলছো দায়িত্ব নিতে হবে, তাহলে তুমি নিশ্চয়ই জানো হোয়াট ইজ দ্য দায়িত্ব, বলো দায়িত্বটা কি? না না, সে তো দায়িত্ব অনেক কিছু আছে, অবশ্যই দায়িত্ব তো আছে, কিন্তু বলতে তো হবে কি? তুমি যখন, আমরা যখন ভোট দিয়েছি, আমরা বলবো যে এটা করো, কি করবো বলো? না না না, আমরা তো বলবো না, সেটা তো দেশ তার স্ট্র্যাটেজি ঠিক করবে। না না না, তুমি যেহেতু নিজে একজন ধর্মনিরপেক্ষ রাজনৈতিক এবং একটি রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করো, তাই বলে তুমি প্যালেস্তাইনে কিছু হলে কাঁদবে, বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচারে কাঁদবে না? তোমরা কি করে এই পশ্চিম বাংলায় থাকো আমি তো বুঝতে পারি না। না না, তোমরা কি করে থাকো? যেখানে মমতা ব্যানার্জি বলে রুটি ভাগ করে খাবে, সেই ভাবে ব্যাপারটা হচ্ছে যে এটা তো ভারত সরকারের দায়িত্ব, এটা তো আমার দায়িত্ব নয়, তোমার দায়িত্ব নয়। তুমি যে বলছো যে কি করবে বলো, আমি বা তুমি, না না, আমি বা তুমি কি করব বলতে পারি, কিন্তু আমাদের তো সে অধিকারই নেই। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা করতে পারি না,
আমাদের করার ক্ষমতা নেই। না, 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 যারা বসে আছে, ঠিক আছে, দাদা, কিন্তু না, 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 আমরা সরকার কি করবে আমি সেটা বলতে পারি না, চ্যানেলে বলতেও পারি না, উপদেশও দিতে পারি না, কিন্তু কোথাও কি মনে হচ্ছে যে তোমার কথা অনুযায়ী যে অত্যাচারিত হচ্ছে তার জন্য তোমার আমার কষ্ট হচ্ছে, সেই কষ্টটা আমাদের কি জানি না, স্টেটমেন্ট দেওয়া ছাড়া কিছু আলোচনা অন্যদিকে চলে আছে। আমি তোমাকে পরিষ্কার জিজ্ঞেস করছি, একদিকে আমাদের প্রতিবেশী দেশে ঠিক সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগ আসছে, তুমি আমি কেউ গিয়ে দেখিনি, কিন্তু অভিযোগ আসছে এবং বিভিন্ন খণ্ড খণ্ড ছবি আসছে। অন্যদিকে গোটা দেশের অর্থনীতির অবস্থা যে দারুণ আছে তাও নয়, কোথাও কি মনে হচ্ছে রাজনৈতিক দলগুলি তারা ইচ্ছে করে এই ধরনের বিলগুলোকে নিয়ে কথা বলে আসলে জনগণকে ভাওতা দিয়ে তারা কোনো রকমে তাদের শাসন ক্ষমতা, কেউ বিরোধী হিসেবে কেউ শাসক হিসেবে, আমাদের চোখ ঘোরাবার বা আমাদের দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে সম্মিলিতভাবে? না, আমার মনে হয় না যে মানে বিরোধী পক্ষের এর মধ্যে কোনো ভূমিকা থাকতে পারে বলে। কারণ ধরো অখিলেশ, মানে আমি সমাজবাদী পার্টির কথা বলছি, তার কি লাভ আছে ঘুরিয়ে দিয়ে? সে তো আর ক্ষমতায় নেই, না কেন্দ্রে না রাজ্যে, কি হবে ঘুরিয়ে দিয়ে? তার পক্ষে তার কি লাভ আছে? কিছু নেই। আমার যেটা মনে হয় লাভ একমাত্র, আমি বলি লাভ যেটা হচ্ছে সিবিআইয়ের কাছে কার কত কেস আছে তুমি জানো? ঠিক, আর সেটা তো ব্ল্যাকমেলিং, সেটা ব্ল্যাকমেলিং। আমি বলছি রাজনৈতিক লাভ কিছু নেই তাতে। আমার যেটা বক্তব্য যে এইটা খুব ছোট ইস্যু, এর পেছনে আগামী 6 মাসের মধ্যে কোনো বড় বিল বা বড় কোনো আইন, যেমন ইউনিফাইড সিভিল কোড, বড় কিছু হতে চলেছে। আমাদের সময় একেবারে শেষ, আমাদের সময় একেবারে শেষ। এটা ঠিক কথা। অনেকে বলছেন যে মোদী সরকারের 10 বছরের পরে এনডিএ সরকার এসছে। এই এনডিএ সরকারে এমন সব শরিক আছেন, কারা কখন কি করবেন রাজনৈতিক পণ্ডিতরা জানেন না। এটা একটা লিটমাস টেস্ট হচ্ছে, অর্থাৎ একটু ছোট্ট করে দেখে নেওয়া হচ্ছে কিভাবে কোন দিকে কোন বলটা গড়াচ্ছে। এরপরেই একটা বড়সড় কিছু ঘটনা ঘটতে চলেছে। আর অন্যদিকে এই উপমহাদেশে অভিযোগ আসছে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুরা তারা এই মুহূর্তে অত্যাচারিত, এই অভিযোগ আসছে। আবার অন্যদিকে দেশের আর্থিক অবস্থা ভালো নয়, একদল মানুষ, কয়েকটি পরিবার গোটা দেশের সমস্ত ব্যবসা কুক্ষিগত করতে চলেছে। ঠিক সেই সময়ে দাঁড়িয়ে শাসক বিরোধী এই ধরনের বিভিন্ন তরজায় তারা থেকে আসলে দেশের জনগণের দৃষ্টি ঘোরাতে চাইছে না তো? সময়ই বলবে। বাংলা জানতে চাইতে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মতামত, পর্যবেক্ষণ, দৃষ্টিভঙ্গি ব্যাখ্যার জন্য। বাংলা জানতে চায় সঙ্গে লাইভ ঋতুপত্র এখানে শেষ করছি। অন্যান্য খবরের জন্য চোখ থাকুক আর প্লাস নিউজে, সবার আগে সবার পাশে।